হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে সকলে কেমন আছো। নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন একটা পার্ট নিয়ে। ইংলিশের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেই পার্টটি আমরা আজকে শিখতে চলেছি। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা আজকে জেনে নেব। এর আগে আমরা ইংলিশের যে বেসিক যে ক্লাস কটা কমপ্লিট করিয়েছি, সেগুলো কিন্তু সকলেই ভালো করে রিভাইজ করবে। এবং যারা আজকে প্রথম এই ভিডিওতে প্রথম, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আগের যে বেসিক ক্লাস কটা কমপ্লিট করানো আছে সেই কটাকে কমপ্লিট করার পরে তবে কিন্তু এই ক্লাসটা করবে। আজকে আমরা আমরা সবাই টেন্স, ভয়েস, ন্যারেশন, জয়েনিং ক্লজ, ফ্রেজ যাই বলো, যে কোনো জিনিসই করার আগে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় শেখার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা যে জিনিসটা ভুল করি, হুট করে প্রথমে টেন্স শিখতে শুরু করি বা ভয়েস ন্যারেশন এইসব শিখতে শুরু করি, কিন্তু প্রথম আমাদের কাজ হবে যে জিনিসটা শেখার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটাকে ভালো করে শেখা। কারণ পার্টস অফ স্পিচ আমাদের, পার্টস অফ স্পিচ থেকে আমরা কি জানতে পারি? পার্টস অফ স্পিচ থেকে আমরা একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো থাকে, সে প্রত্যেকটা ওয়ার্ড কি, কোথায় বসবে, কেমন ভাবে বসবে, তাদের কাজ কি, সেই সমস্ত জিনিসের ধারণা কিন্তু আমরা পাই। কিন্তু যদি পার্টস অফ স্পিচটা যদি আমরা ভালো করে না জানি, তাহলে কিন্তু সেই ধারণাগুলো আমরা পাবো না। অর্থাৎ আমাদের টেন্সই বলো আর যাই বলো, সেটা কিন্তু শেখাটা কিন্তু মানে যদি পার্টস অফ স্পিচটা কমপ্লিট ভাবে আমরা শিখতে পারি, তবেই কিন্তু সেই টেন্স বলো বা ইংলিশ গ্রামারের যে কোনো পার্টই বলো, সেটা আমরা হামেশাই কিন্তু কমপ্লিট করতে পারবো। কিন্তু এই পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু আমরা হয়তো গ্রামার রুলস অনুযায়ী শিখতে পারবো, কিন্তু সঠিক ধারণা বা কমপ্লিট ভাবে কিন্তু শিখতে পারবো না। তাই আমাদের যে মেন বিষয় পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ দিয়ে আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। পার্টস অফ স্পিচ কিচ্ছু নয়। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমে। দেখো, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা কি বোঝা যাচ্ছে? এটা এটা কি বলতো? এটা বিরিয়ানি, তাই তো? কোনো সন্দেহ আছে? বিরিয়ানি মনে হচ্ছে অবশ্যই। তো এই বিরিয়ানিতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বিরিয়ানি জিনিসটা কি? বিরিয়ানি জিনিসটা কি? বিরিয়ানি জিনিসটা হচ্ছে কয়েকটা উপকরণের একটা মিশ্রণ, তাই তো? এই দেখো এখানে হায়দ্রাবাদি হান্ডি চিকেন বিরিয়ানি, দেখেছো ওপরে চিকেনের রয়েছে। তাহলে বিরিয়ানিটা কি? কয়েকটা উপকরণের কিন্তু মিশ্রণ। আমরা বিরিয়ানিতে যেগুলো দিচ্ছি, সাদা ভাত রান্না করছি, সাদা ভাত রান্না করেও কিন্তু আমরা মাংস বলো বা আলু বলো বা চিকেন বলো যাই বলো, আমরা কিন্তু খেতে পারি। কিন্তু এটাকে মিশ্রণ করা হচ্ছে একসাথে, তারপরে কমপ্লিটলি বিরিয়ানিটা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা কি দেখেছি? এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছি। বিরিয়ানি, বিরিয়ানির নামটা কেন হলো বা বিরিয়ানি নামটা কেন দিলাম? দেখো, বিরিয়ানিতে প্রথম কি লাগে? চাল লাগে, তাই তো? চাল। তারপর কি লাগে? মাংস, তাই তো? মেন মেন যে উপকরণ কটা। তারপর কি লাগে? আলু, ঠিক কি না? তারপর কি লাগে? ঘি। চাল, মাংস, আলু, ঘি, মশলা, তারপর বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা। আর কি লাগে? গোলাপ জল, কেওড়া জল, তাই তো? এগুলো লাগে তো। আর কি লাগে? বিভিন্ন ফ্লেভার।
ফ্লেভার। যাই হোক, মোটামুটি একটা প্রাথমিক যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু আমরা লিখলাম। দেখো কি কি লিখেছি: চাল, মাংস, আলু, ঘি, মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, ফ্লেভার। এখন অনেক উপকরণ লাগে, যেমন অনেক কাঁচামাল লাগে। হ্যাঁ, সব লিখলাম না, আমরা মোটামুটি 8টা মানে প্রাথমিক জিনিসগুলো লিখলাম। এই টোটাল জিনিসটা নিয়েই কিন্তু কি হচ্ছে, একটা বিরিয়ানি হচ্ছে, তাই তো? এখানকারের মধ্যে চাল বলো বা মাংস বলো বা আলু বলো বা ঘি বলো, যেটাই বলো, এটা কি একটাকে কি স্পেসিফিক ভাবে বিরিয়ানি বলা যাবে? যাবে না। এদের সমস্ত সমস্ত এই মিশ্রণটাকে নিয়েই কিন্তু বিরিয়ানি, এই যে বিরিয়ানি নামকরণটা হচ্ছে কি, এদের এই সমস্ত নামকরণটা নিয়েই, সমস্ত সমস্ত জিনিসটা নিয়েই হচ্ছে বিরিয়ানি নামকরণটা। বিরিয়ানি যে খাদ্যবস্তুটা, সেটা কি হচ্ছে, সেটাই সমস্ত এতগুলো জিনিস, এতগুলো আইটেম নিয়ে তবেই কিন্তু কি হচ্ছে, তবেই কিন্তু বিরিয়ানিটা হচ্ছে। তাহলে বিরিয়ানিটা কি? বিরিয়ানিটা সাধারণ জিনিস নয়। বিরিয়ানিটা কি? বিরিয়ানিটা তৈরি করার জন্য কি কি লাগছে? চাল, মাংস, আলু, ঘি, মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, ফ্লেভার, আরো বিভিন্ন ধরনের মশলা লাগে। তবেই সমস্ত কিছুর এই মিশ্রণটাই হচ্ছে বিরিয়ানি, তাই তো? তাহলে বিরিয়ানিটা কি বুঝতে অসুবিধা আছে? অবশ্যই আমরা কম বেশি সবাই বিরিয়ানি খাই, আর আমরা কম বেশি সবাই কিন্তু বিরিয়ানি রান্না করতেও জানি। তাই বিরিয়ানির জিনিসটা কি বলা যাচ্ছে, তাই তো? এই দেখো, চাল, মাংস, আলু, ঘি, এগুলো যদি স্পেসিফিক আলাদা আলাদা করে খাও, তবে কি হবে? সাদা ভাত, সাদা ভাত সঙ্গে থালি, বিভিন্ন সবজি। হ্যাঁ, তুমি ঘিও খেতে পারো, আলু খেতে পারো, মাংস খেতে পারো, তাই তো? কিন্তু সেটা বিরিয়ানি হবে না। কিন্তু তাদের কম্প্যাক্ট যে মিলন, সেটাই হচ্ছে বিরিয়ানি। এবার তাহলে আমরা বিরিয়ানি জিনিসটা বুঝতে পারলাম। এই বিরিয়ানি আর পার্টস অফ স্পিচ, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। বিরিয়ানিও যা, পার্টস অফ স্পিচও তাই। কি করে? চলো দেখি। আর তাহলে কি বুঝলাম? বিরিয়ানি কি একটা বস্তু দিয়ে তৈরি? একটা বস্তু নয়, অনেক বস্তুর মিলিত ফলই হচ্ছে বিরিয়ানি, তাই তো? তাহলে যেটা বিরিয়ানি, সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। কেন? চলো দেখো। দেখো, এখানে কি লেখা রয়েছে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ লেখা রয়েছে। এই পার্টস অফ স্পিচটাকে তুমি ভাবো বিরিয়ানি। কি ভাবো? বিরিয়ানি। পার্টস অফ স্পিচটা কি? বিরিয়ানি। পার্টস অফ স্পিচটাকে তুমি ভেবে নাও, ইমাজিন করো জাস্ট। পার্টস অফ স্পিচটা কি? বিরিয়ানি। বিরিয়ানিতে কি কি উপকরণ লেগেছিল স্যার? মাংস লেগেছিল। সাপোজ এটা এখন নাউন ভেবো না, এখন মাংস ভাবো। প্রথমে চাল লেগেছিল, মাংস, আলু, ঘি, মশলা, গোলাপ জল, কেওড়া জল, তারপর ফ্লেভার, একটা কি উপকরণ ছিল, যা কিছু একটা ছিল। তাহলে কি বিরিয়ানিটা কি ছিল? বিরিয়ানির টোটাল ইম্প্যাক্টটা, মানে যে মশলাগুলো, সেই মশলার সংমিশ্রণের ফলে বিরিয়ানি তৈরি হয়েছিল। তাহলে কি বললাম? যে পার্টস অফ স্পিচ আর বিরিয়ানির মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই পার্টস অফ স্পিচটাও হচ্ছে একটা ঠিক এই মশলার মিশ্রণ। তাহলে কি বিরিয়ানিতে কি কি আছে? বিরিয়ানিতে আছে চাল, আলু, মাংস, ঘি, তাই তো? এগুলো বিরিয়ানির উপকরণ আছে। তেমনই পার্টস অফ স্পিচের কি কি উপকরণ রয়েছে, বা পার্টস অফ স্পিচের মধ্যে কি কি রয়েছে? পার্টস অফ জিনিসটা কি? নাউন, দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। এই সমস্ত কিছুর মিশ্রণটা হচ্ছে পার্টস অফ স্পিচ। বা এই জিনিসগুলো কি, এই ওয়ার্ডগুলো কি, এইগুলো আমাদের একটা সেন্টেন্স বা একটা বাক্যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, তার আইডেন্টিফাই দেয়। অর্থাৎ সেই ওয়ার্ডটা কি, কি ধরনের ওয়ার্ড, সেই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে, সেইগুলাই কিন্তু এই জিনিসগুলো বিবরণ দেয়। তাহলে কি পার্টস অফ স্পিচ আর বিরিয়ানির মধ্যে নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই। কারণ কি, বিরিয়ানি হচ্ছে একটা উপকরণ দিয়ে তৈরি নয়, অনেক মশলার সংমিশ্রণেই কিন্তু বিরিয়ানিটার নামকরণটা হয়েছে। ঠিক দেখো, পার্টস অফ স্পিচ, তারও অর্থাৎ পার্টস অফ স্পিচ, তারও কি রয়েছে? বিভিন্ন, এই যে আমরা মশলা দিয়েই বুঝছি এখন, মশলার উপকরণটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ ওয়ার্ড এতগুলো ওয়ার্ডের মিশ্রণই হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মানে কি বুঝলাম? পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা উপকরণ নিয়ে গঠিত। অর্থাৎ পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হয়। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ আর বিরিয়ানি, এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। এবার দেখো, আমরা প্রত্যেকটা পার্ট, এই যে পার্টস অফ স্পিচের, পার্টস অফ স্পিচ 8টি ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, এই যে যা আছে ইন্টারজেকশন পর্যন্ত।
আজ আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটির একটা সাময়িক একটা ধারণা নিয়ে নেব, তার পরবর্তীতে ক্লাসে একটা ইন ডিটেলসে প্রত্যেকটা টপিকের কিন্তু ডিটেলসে ক্লাস হবে। অর্থাৎ নাউন বলো, নাউনের একটা ক্লাস হবে, একটা নয় অনেক ক্লাস হবে। মানে আজকে কিন্তু আমরা আটটা জিনিসই কি জিনিসটা সেটা একটা ওভারঅল একটা আইডিয়া নেব। দেখো, পার্টস অফ স্পিচ এর সম্পূর্ণ ভিজুয়াল গাইড, পরীক্ষা, অনুবাদ এবং সাবলীল যোগাযোগের জন্য একটি মাস্টার কি। তার মানে কি বললাম, যে পার্টস অফ স্পিচ কি একটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। দেখো, আমরা এখানে কয়েকটা ভিজুয়াল ছবি দেখতে পাচ্ছি। দেখো লেখা রয়েছে হি ইজ ওয়ার্কিং ইন ফিল্ড ইন দা, রয়েছে তো। এগুলো তোমাকে এখন এখন তুমি ভাবো এটা একটা সেন্টেন্স নয়, কারণ কি সেন্টেন্স যেটা পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, মানে অর্থ প্রকাশ করে এবং গ্রামারের নিয়ম মানে তবে কিন্তু সেটা সেন্টেন্স। কিন্তু এখানে দেখো ইন তলায় দা ফিল্ড, তোমাকে এখানে একটা সেন্টেন্স ভাবতে হবে না, এখানে জাস্ট একটা ওয়ার্ড ভাবো, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটা যদি সঠিক করে লিখি তাহলে কি হবে, হি ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড, তাই তো। তাহলে এই যে হি ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড, এটা একটা সেন্টেন্সার হয়ে গেল। কিন্তু এই সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা, তারা কি, তারা কেন বসলো, এই জায়গায় এটা বসা বাদ দিয়ে অন্য কিছু তো বসতে পারতো, এটাই কেন বসলো, সেইগুলো জানার জন্যই, অর্থাৎ কোন জায়গায় কোন ওয়ার্ডটিকে ব্যবহার করব সেগুলো জানার জন্যই আমাদের পার্টস অফ স্পিচটাকে জানা ভীষণ জরুরি। দেখো, পার্টস অফ স্পিচ কেন শিখবো। এক নম্বর দেখো কি রয়েছে, অজানা শব্দ, অনুমান, গেজ আননোন ওয়ার্ডস, মানে কি আনসিন প্যাসেজ। যখন তোমরা কম্প্রিহেনশন ক্লাস করবে তখন সেগুলো আনসিন প্যাসেজের মধ্যেই পড়ে। আনসিন প্যাসেজের অজানা শব্দগুলোর অর্থ না জানলেও বাক্যে তাদের অবস্থান দেখে অর্থ অনুমান করা যায়, তাই তো। আমরা তো সব ওয়ার্ডের মানে তো জানি না, কিন্তু তাদের অবস্থান দেখে আমরা অনুমান করতে পারি একটা, যেটা কি বলতে চাচ্ছে বা কি প্রকাশ করতে চাচ্ছে। যেমন ইন্ট্রোস্পেকশন শব্দটি নাউন হিসেবে চেনা, বোঝা গেল। তারপরে দেখো, নির্ভুল ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সেটাকে নির্ভুল ভাবে জানার জন্য বা শেখার জন্য আমাদের কি দরকার, পার্টস অফ স্পিচ দরকার। দেখো, টেন্সের নিয়ম প্রয়োগ করতে এবং সঠিক হেল্পিং ভার্ব বসাতে এর কোনো বিকল্প নেই। অর্থাৎ কি, টেন্স আমরা সবাই জেনে যাব, কিন্তু এই যদি পার্টস অফ স্পিচটা যদি ভালো করে না জানি তাহলে কিন্তু টেন্সের যে একটা মানে টেন্সের নিয়ম প্রয়োগ করতে এবং সঠিক হেল্পিং ভার্ব বসাতে এর কোনো বিকল্প নেই। মানে এই পার্টস অফ স্পিচটা শেখার পরে টেন্সে কোন জায়গায় কি বসাতে হবে আমরা হামেশাই কিন্তু বুঝে যাব, বুঝে গেল। তারপরে দেখো কি রয়েছে, পরীক্ষায় সাফল্য, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, হ্যাঁ, তাদের দেখবে দিয়ে থাকে কনফার্ম, মানে দিয়েই থাকে, দেবে যে কোনো লেভেলের পরীক্ষাতে এরর ডিটেকশন এবং ট্রান্সলেশন, মানে এরর ডিটেকশনটা দেবেই। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, হ্যাঁ, এরর ডিটেকশনটা এবং ট্রান্সলেশন এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। মানে কিসের জন্য, পার্টস অফ স্পিচটা শেখার ফলে যে এরর ডিটেকশনটা দেয়, আমরা পার্টস অফ স্পিচ জানা থাকলে আমরা হামেশাই কিন্তু এরর ডিটেকশনটা আমরা সলভ করে আসতে পারবো। তাহলে পার্টস অফ স্পিচ কেন শিখবো, তিনটি কারণ। এক নম্বর কি, অজানা শব্দটাকে অনুমান করা, ব্যাকরণের পুরো নির্ভুলভাবে ব্যবহার করা, আর পরীক্ষায় সাফল্যের জন্য। তাহলে পার্টস অফ স্পিচ কেন শিখবো সেটা কিন্তু আমরা বুঝে নিলাম। এবার নেক্সট দেখো, একটি বাক্যের মূল নকশা, অর্থাৎ একটি বাক্যে, একটা বাক্য বা একটা সেন্টেন্স কি কি নিয়ে তৈরি হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। একটি সেন্টেন্স বা একটা বাক্যে সাধারণত কি নিয়ে গঠিত হয়, একটা বাক্য বা একটা সেন্টেন্স সাধারণত তিনটি জিনিস নিয়ে গঠিত হয়।
সেই তিনটি জিনিস কি কি? নাম্বার 1 সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটি জিনিসকে নিয়েই কিন্তু একটা সেন্টেন্স কিন্তু গঠিত হয়। অর্থাৎ সেন্টেন্সের প্রধান যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি? দেখো লেখা রয়েছে কে, সাবজেক্ট মানে কে, ভার্ব মানে কি কাজ, মানে সেই সাবজেক্টটা কি কাজটা করে, এবং অবজেক্টটা কি করে বুঝবো আমরা? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। তার মানে কি, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্ট, কি কাজ সেটা দিয়ে প্রশ্ন করলে সেটা ভার্ব, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। দেখো মনে রাখবেন যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট প্রায় সবই নাউন বা প্রোনাউন হয়ে থাকে। তাহলে কি আমাদের এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে, বাক্যের যে সাবজেক্ট এবং অবজেক্ট প্রায় সবই কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে। তাহলে সেন্টেন্স কি জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো তারপরে আমরা যাই, এই যে আমরা পার্টস অফ স্পিচটা শিখছিলাম, এই পার্টস অফ স্পিচের যে আমরা 8টা ভাগ জানলাম, কটা ভাগ জানলাম? 8টা ভাগ কিন্তু জানি। সেই যে বিরিয়ানি মশলা, সেই বিরিয়ানি মশলা পার্টস অফ স্পিচের 8টা মশলা রয়েছে, সেই টেবিলে দেখানো দিয়ে রয়েছে। দেখো কি রয়েছে? বাক্যের অপরিহার্য অংশ, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ, সেই 8টা ভাগকে আবার এখানে আমরা ভাগ করেছি, অর্থাৎ কোন জায়গায় কোনটা ব্যবহার করব। দেখো দা ফাউন্ডেশন বা ভিত্তি, বাক্যের অপরিহার্য অংশ, মানে একটা বাক্যের যেগুলো যে ওয়ার্ডগুলি মানে অপরিহার্য লাগবে সেটা কি জিনিস? নাউন, প্রোনাউন, ভার্ব। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো কি হলো? এগুলো হলো দা ফাউন্ডেশন, অর্থাৎ বাক্যের অপরিহার্য অংশ। তারপরে দেখো বর্ণনাকারী বা দা মডিফায়ার্স, বাক্যের রং বা বিবরণ, বাক্য সম্পর্কে কি দেবে? বিবরণ দেয়। যেটা কি কি সেই দুটি ভাগকে কি কি ভাগ করা হয়েছে, আলাদা করা হয়েছে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আর যে সংযোগকারী, অর্থাৎ একটা বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, অর্থাৎ বাক্যের যাকে আঠা বা কম্পাস যাকে বলা হয়, সেই দুটি কি কি? এটা প্রিপজিশন আর এটা কনজাংশন, প্রিপজিশন এবং কনজাংশন। আর যেগুলো তারপরে দেখো অতিরিক্ত, দা এক্সপ্রেশনস, আবেগ বা নির্দেশক, আবেগ বা নির্দেশক। সেই ক্ষেত্রে আমরা দুটি ব্যবহার করব, দুটি জিনিস কি? একটা হচ্ছে ইন্টারজেকশন আর একটা আর্টিকেল। আমরা শিখলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, অর্থাৎ 8টি ভাগে ভাগ করা হয়। কিন্তু আর্টিকেলও দেখো এখানে রয়েছে, আর্টিকেলও হচ্ছে পার্টস অফ স্পিচের একটা পার্ট। এই আর্টিকেল হচ্ছে মানে অ্যাডজেক্টিভের একটা ভাগ, আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ভাগ, অ্যাডজেক্টিভের একটা ভাগ হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা কি শিখেছি? পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা এখন জানলাম পার্টস অফ স্পিচ 9 প্রকার হয়। এবার এই পার্টস অফ স্পিচটাকে আমরা যে 9টা ভাগ শিখেছি, সেই 9টা ভাগকে কোন জায়গায় কার ব্যবহার, হ্যাঁ সেরকম ভিত্তিতে আমরা কিন্তু ভাগ করে নিয়েছি। দেখো নাউন, প্রোনাউন, ভার্ব একে ভাগ করেছি দা ফাউন্ডেশন বা বাক্যের অপরিহার্য অংশ হিসাবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একে ব্যবহার করেছি আমরা বর্ণনাকারী বা বাক্যের বিবরণ হিসাবে বা দা মডিফায়ার্স হিসাবে। তারপরে দেখো প্রিপজিশন এবং কনজাংশনকে ব্যবহার করেছি আমরা সংযোগকারী, অর্থাৎ যাকে আমরা বাক্যের আঠা বা কম্পাস বলছি। দা কানেক্টরস মানে কি? বাক্যের মধ্যে যারা জোড়া লাগায়, যে ওয়ার্ডটা বাক্যের মধ্যে জোড়া লাগায়। তারপরে দেখো ইন্টারজেকশন আর্টিকেল, এটা কি? এটা হচ্ছে এক্সপ্রেশন, আমাদের যে আবেগ এবং নির্দেশক, এটা এই দুটির মাধ্যমে প্রকাশ পায়। তাহলে যে আমরা পার্টস অফ স্পিচের যে টেবিল, সেই টেবিল সম্বন্ধে জানলাম যে পার্টস অফ স্পিচটাকে আমরা 8টা ভাগে ভাগ জানি, কিন্তু আর্টিকেলকেও তার মধ্যে ধরা হয়। অর্থাৎ আমরা জানলাম যে পার্টস অফ স্পিচ 9 প্রকার। তাহলে সেই 9টি ভাগ কাকে কোন জায়গায় ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো প্রথমে আমরা যে শিখেছি 8টা ভাগ, সেই 8টা ভাগের মধ্যে একটা মশলা নিচ্ছি, অর্থাৎ কি? চাল। বিরিয়ানি যেমন চাল ছিল, তেমন এই পার্টস অফ স্পিচে আমরা নাউনটাকে প্রথম শিখছি। দেখো নাউন মানে কি রয়েছে? নাউন মানে বিশেষ্য বা নামবাচক শব্দ। নাউন জিনিসটা কি? নাউন হলো কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম বোঝালে সেটা নাউন হবে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা আমাদের এই পৃথিবীতে, হ্যাঁ, এমন কিছু জিনিস তুমি দেখো, তোমার চারি সাইডে কি কি আছে, এমন কোনো জিনিস আছে যে সেই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু তার নাম নেই? আমাদের চোখে তারা যাকে দেখি তার নাম আছে, সেটাই নাউন। তোমরা একটু ভাবো, তুমি তোমার চারি সাইডে যা যা রয়েছে তার দিকে তাকাও, তার নির্দিষ্ট নাম রয়েছে। অর্থাৎ কি? আমরা যেদিকে দেখবো
তার নিজস্ব নাম রয়েছে, সে হচ্ছে নাউন। অর্থাৎ কি নাউন, নাউন কি বোঝায়? কোন ব্যক্তি বা পার্সন, কি হবে সেটা, কি হবে সেটা নাউন, তার নাম বোঝাতে হবে। ব্যক্তি বা ব্যক্তি, ব্যক্তি কি করতে হবে, নাম বোঝাতে হবে। তারপর রবি, পূজা। তারপর দেখো নাউন আর কিছু কোন জায়গায় ব্যবহার হয়, স্থান, কোন একটা স্থানের নাম, দিল্লি, কলকাতা। তারপর দেখো নাউন কোন জায়গায় ব্যবহৃত হয়, বস্তু, মোবাইল, গ্লাস। তারপরে তারপরে আরেকটা যে ভাগটা সেটা হচ্ছে ধারণা বা আইডিয়া, হ্যাপিনেস, ফেয়ার। এগুলো কিন্তু আমরা দেখতে পারি না, ছুঁতেও পারি না। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। নাউনে যখন আমরা ভাগ শিখবো তখন ডিটেইলস তখন আমরা জানবো। এখন একটা ওভারঅল একটা আইডিয়া নিচ্ছি কিন্তু। এবার দেখো স্ট্র্যাটেজিক ইনসাইট দ্য ক্লিয়ার হয়েছে। আপনি যদি জানেন বাক্যের শুরুতে সাধারণত নাউন বসে, তবে আনসিন প্যাসেজ ইন্ট্রোস্পেকশনস ইজ নেসেসারি, বাক্যটি দেখলে সহজেই বুঝবেন ইন্ট্রোস্পেকশন কোনো কাজ নয় বরং কিছুর নাম। তাহলে অর্থাৎ কি বাক্যের প্রথমে যে সাবজেক্টটি বসে, হ্যাঁ, সেটা কি হয়, সেটা সেটা কারোর নাম বোঝায়। কি বোঝায়, সেটা নাম বোঝায় কিন্তু। তারপরে দেখো অর্থাৎ সাবজেক্ট মানে যে নাম হবে এমন কিন্তু কোনো কারণ নেই। অর্থাৎ মানে আমরা যখন একটা বাক্য শুরু করি, সেই বাক্যের শুরুতে সাধারণত আমরা নাউন দিয়ে শুরু করি। তাহলে কি নাউনটা কি একটা বিশেষ্য, একটা নামবাচক পদ। তাহলে কি নাউনটার মধ্যে কি আমরা কোনো ব্যক্তির নাম পাই, কোনো স্থানের নাম পাই, কোনো বস্তুর নাম পাই, এইগুলো কিন্তু দেখো আমরা আমরা দেখতে পারি, ছুঁতে পারি। কিন্তু দেখো যে ধারণা বা আইডিয়া, হ্যাঁ, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু হ্যাপিনেস, ফেয়ার, এগুলো কিন্তু আমরা দেখতে পারি না, ছুঁতেও পারি না। এবার দেখো প্রোনাউন। প্রোনাউন মানে কি, সর্বনাম। অর্থাৎ কি নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউন এর বারবার ব্যবহার, কি লেখা রয়েছে দেখো, নাউনের বারবার ব্যবহারের একঘেয়েমি কাটাতে ব্যবহৃত শব্দ হি, সি, ইট, দে, আই, উই, আই, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে সেটাই হচ্ছে সর্বনাম। দেখো একটা एग्जांपल রয়েছে, ফাইন্ড এন্ড রিপ্লেস। দেখো কি রয়েছে, রবি, রবি কি একটা ব্যক্তির নাম, পূজা একটা কি ব্যক্তির নাম, তাই তো, ব্যক্তির নাম। দেখো কি বলেছে, এটা কি নাউন, নিঃসন্দেহে রবি এবং পূজা একটা নাউন। তারপরে দেখো এর ভুল জিনিসটা আমরা কি ব্যবহার করব, বা প্রোনাউনটা কেন লিখবো, প্রোনাউন কেন শিখবো। দেখো কি রয়েছে, যে রবি খাচ্ছে, রবি খাচ্ছে, রবির বাবা আসছে। দেখো রবিকে আমরা বারবার ব্যবহার করছি, রবিকে আমরা বারবার ব্যবহার করছি, কিন্তু রবিকে বারবার ব্যবহার করা যাবে না, রবিকে বারবার ব্যবহার করা যাবে না। তাই আমরা কি ব্যবহার করব, দেখো এই যে রবি, রবি একটা ছেলে, তাই তার ক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব। আর পূজা একটা মেয়ে, তার ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে শি ব্যবহার করব। তো সঠিক পদ্ধতি কি, দেখো রবি খাচ্ছে, তার বাবা আসছে, এবার এখানে কি ব্যবহার করলাম, তার, তার জিনিসটা ব্যবহার করলাম, তার। অর্থাৎ তার মানে কি, হিজ, হিজ মানে কি, এখানে আমরা রবিকে আর ব্যবহার করিনি। হ্যাঁ, রবির নামের জায়গায় যে অন্য কিছু ব্যবহার করেছি সেটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ কি নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। বোঝা গেল? তাহলে কি, যে আমরা বলবো না যে রবি খাচ্ছে, রবি বাবা আসছে, রবি স্কুলে যাচ্ছে, রবি পড়া পারছে না। আমরা কিন্তু রবি বা রবি যে রবি যে নাউনটা সেটা বারবার ব্যবহার করব না। আমরা যে নাউনের পরিবর্তে কি ব্যবহার করব, প্রোনাউন। অর্থাৎ কি, দেখো एग्जांपल দিয়ে দেখতে পেলাম যে রবি খাচ্ছে, তার বাবা আসছে। বুঝা গেছে, তার কি ব্যবহার করলাম, ওই এখানে যে রবির বাবা আসছে ব্যবহার করিনি, এখানে ব্যবহার করেছি তার বাবা আসছে। বুঝা গেছে? তারপরে দেখো সিক্রেট কি, প্রোনাউন দেখে আমরা নির্ধারণ করি বাক্যে কোন হেল্পিং ভার্ব ইজ, এম, আর, ওয়াজ, আর বসবে। অর্থাৎ কি, আমরা এই যে হেল্পিং ভার্ব গুলো কি কি জানি আমরা, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই তো। এগুলো আমরা তোমার আরে প্রোনাউনটা দেখার পরে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি যে বাক্যের সাথে কোন হেল্পিং ভার্বটা বসবে। তাহলে আমরা প্রোনাউন কেন শিখবো, অবশ্যই বুঝতে পেরেছো। এবার দেখো ভার্ব বা বাক্যের যে ইঞ্জিন, ভার্বটা জিনিস, ভার্ব হচ্ছে বাক্যের ইঞ্জিন। মানে কি, একটা গাড়ি যখন চলবে, সেই গাড়িটার মূল জিনিসটা চালাবে কে, ইঞ্জিন। অর্থাৎ ইঞ্জিন ছাড়া কি গাড়ি কখনো চলবে, চলবে না। তেমন একটা সেন্টেন্সের একটা বা একটা বাক্যের একটা ইঞ্জিন কি, ভার্ব, ক্রিয়া। ভার্ব মানে কি, ক্রিয়া। তাহলে বাক্যের ইঞ্জিন কাকে বলা হয়, বাক্যের ইঞ্জিন বলা হয় ভার্বকে। ভার্ব ছাড়া বাক্যে টেন্সের নিয়ম প্রয়োগ করা অসম্ভব। তার মানে কি, যদি ভার্বে না জানি তাহলে কিন্তু সঠিক টেন্স আমরা ব্যবহার করতে পারবো না। এই ভার্ব সাধারণত দুই প্রকার, কি কি,
একটা হচ্ছে যেটা কাজ করা বোঝায়, কি বোঝায়, কাজ করা বোঝায়, যেটা অ্যাকশন ভার্বস। আমরা ভার্বকে দুটি পার্টে ভাগ করে নিয়েছি, একটা অ্যাকশন ভার্ব আর একটা হেল্পিং ভার্ব বা স্টেট ভার্ব। দেখো কাজ করা, অ্যাকশন ভার্বে কি বোঝাচ্ছে, কাজ করাকে বোঝাচ্ছে, আর হেল্পিং ভার্ব কি অবস্থা বা সাহায্য বোঝাচ্ছে। অ্যাকশন ভার্বের মধ্যে কি বলছে, অ্যাকশন ভার্বে প্লে, গো, লার্ন, স্পিক, এগুলো সব কি একটা অ্যাকশন ভার্ব। তারপরে দেখো অবস্থা, অবস্থা বা হেল্পিং ভার্ব কি বলছে, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কি, এগুলো হচ্ছে একটা হেল্পিং ভার্ব। তারপরে দেখো আপনি, কি লেখা রয়েছে দেখো, আপনি ভার্ব চিহ্নিত করতে না পারলে বাক্যের সময়কাল অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কখনোই বুঝতে পারবেন না। তার মানে কি, ভার্ব কিন্তু বাক্যের মধ্যে কোনটি ভার্ব সেটাকে চিহ্নিত করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ একটা অংশ। তাই আমাকে ভার্ব কিন্তু ভালো করে শিখতেই হবে। অর্থাৎ কি, প্রত্যেকটা জিনিস, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা জিনিসকে আমাকে ভালোভাবে একবার শিখতে হবে, তবেই কিন্তু আমরা একটা সেন্টেন্স, একটা সঠিক সেন্টেন্স কিন্তু আমরা গঠন করতে পারবো। তাহলে কি, যে বাক্যের মধ্যে যদি আমি ভার্বকেই যদি না চিনতে পারি, তাহলে আমরা কোনো সময় কাল অর্থাৎ টেন্স বুঝতে পারবো না। তার মানে কি, যদি আমরা বাক্যে ভার্ব মানে ভার্বকে সঠিকভাবে চিনতে পারি, তবেই কিন্তু একটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তখনই বুঝতে পারবো। তারপরে দেখো নেক্সট, এবার একটা পার্থক্য বুঝছো, কিসের পার্থক্য না, এটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আগে অ্যাডজেক্টিভটা দেখো, অ্যাডজেক্টিভটা কি, বিশেষণ। বিশেষণ অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? অর্থাৎ কি, নাউন এবং প্রোনাউনের এই অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভকে কি বলা হয়, অ্যাডজেক্টিভকে নাউন এবং প্রোনাউনের বেস্ট ফ্রেন্ড বলা হয়। কেন বেস্ট ফ্রেন্ড কেন বলা হবে, কারণ একটা তোমার যে বেস্ট ফ্রেন্ড, সেই তোমার সম্পর্কে সবচেয়ে ভালো জানবে। সে যদি তোমার জন্য আমাকে বলে তুমি ভালো, তবে আমি বিশ্বাস করে ভালো, সে যদি বলে খারাপ, আমি তাহলে বিশ্বাস করবো খারাপ। ঠিক তেমনই অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা জিনিস, ওই নাউন আর প্রোনাউনের বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ সে তার গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, কার, নাউন বা প্রোনাউনের। তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি, যেটা কি দোষ, গুণ, অবস্থা, কার, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো নাউন কাকে মডিফাই করে, এই সরি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে একটু দেখো, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কিভাবে চিনবো, এটি বোঝায় কি ধরনের বা কেমন। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা মেয়ে, কিন্তু মেয়েটা কেমন, খুব সুন্দরী, অর্থাৎ বিউটিফুল, সে খুব সুন্দর, সে খুব সুন্দরী একটা মেয়ে। তাহলে এখানে তার গুণটা প্রকাশ করলো কে, এই বিউটিফুল, এই বিউটিফুলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝা গেল? এবার দেখো অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যেটি ভার্ব সম্বন্ধে আরো কিছু বলতে চায়। অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে, যে ওয়ার্ডটি ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরো কিছু বলতে চায় তাকে বলা হবে অ্যাডভার্ব। এটি কাকে মডিফাই করে, ভার্বকে, ভার্ব বা কাজের ধরনকে। এটা এই কিভাবে চিনবেন, কাজ কিভাবে সম্পন্ন হলো তা বোঝায়, কুইকলি, স্লোলি, পেশেন্টলি, নেভার। বুঝা গেছে? এটা উদাহরণ দেওয়া বুঝতে পারবা। সি র্যান কুইকলি, র্যান কুইকলি মানে সে দৌড়েছিল, কেমন দৌড়েছিল, কেমন ভাবে দৌড়েছিল, খুব দ্রুততার সাথে। এই যে কুইকলি, এই কুইকলিটা হচ্ছে এখানে, এই কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এবং এই কুইকলিটা দেখো, এই যে রান, এই ভার্বটি সম্পর্কে আরো কিছু বলতে যাচ্ছে, এই অ্যাডভার্বটি এই ভার্ব সম্পর্কে আরো কিছু বলতে যাচ্ছে, অ্যাডভার্বটি ভার্ব সম্বন্ধে আরো কিছু বলতে যাচ্ছে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে ওয়ার্ডটি ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরো কিছু ধারণা দিতে চায়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট, এবার আরেকটা যে পার্ট, সেটা হচ্ছে প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয় বা বাক্যের যেটা কম্পাস, বাক্যের কম্পাস কি, এটা বাক্যের কম্পাস, বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন এবং প্রোনাউন, নাউন প্রোনাউন এর অবস্থান, দিক এবং সম্পর্ক নির্দেশ করে। তাহলে প্রিপজিশন কার সঙ্গে বসে, নাউন এবং প্রোনাউনের সঙ্গে বসে। দেখো দেখো কি রয়েছে, বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন প্রিপজিশন এর অবস্থান, দিক এবং সম্পর্ক নির্দেশ করে। প্রিপজিশন বা কোনগুলো যেমন রয়েছে দেখো একটু, ইন, অন, আন্ডার, বাই, উইথ, ইনটু, আর অনেক প্রিপজিশন কিন্তু রয়েছে, আমরা সেগুলো পরে যখন প্রিপজিশন ডিটেইলসে শিখবো তখন কিন্তু ডিটেইলসে জেনে নেব। দেখো এখানে একটা বল রয়েছে নাম্বার 1 এ, এটা কি রয়েছে, একটা বস্তুর উপরে কিন্তু রয়েছে, তাই তো? তাহলে কি, উপরে বোঝালে যেটা স্পর্শ করে থাকে তার অন বসে। তারপরে দেখো 2 নম্বর, দেখো ওই বস্তুটাই, ওই বলটাই দেখো কোথায় রয়েছে, ওই আরেকটি বস্তুর তলায় রয়েছে,
তাহলে কি হয়েছে, এটা আন্ডার বসেছে। তারপরে দেখো সেই একই বস্তুটা 3 নম্বর লেখা আছে, সেটা দেখো ওই বস্তুটার মধ্যে ভিতরে রয়েছে, সে ভিতরে বসলে ইন বসে। আর একদম দেখো সেই বস্তুটাই 4 নাম্বার দিয়ে বোঝানো হয়েছে একদম উপরে রয়েছে। হ্যাঁ, দেখো এই বস্তুটা ছুঁয়ে নেই, হ্যাঁ তার কিন্তু এই বস্তুটা ছুঁয়ে নেই, এই বস্তুটা কিন্তু উপরে রয়েছে। তাই যখন উপরে বোঝাবে তখন আমরা ওভার ব্যবহার করব। তাহলে কি বুঝলাম এক কথায়, প্রিপজিশন কি বোঝায়? প্রিপজিশন হচ্ছে বস্তুর বস্তু বলতে নাউন প্রোনাউনের কি একটা অবস্থান বোঝায়। প্রিপজিশন বলতে কি বোঝানো হয়? প্রিপজিশন বলতে অবস্থানটাকে বোঝানো হয়। অবস্থান বোঝাতে আমরা প্রিপজিশন অবস্থান, দিক, সম্পর্ক নির্দেশ করব। বোঝা গেল? দেখো একটা সতর্কতা দেওয়া আছে, দেখো বাংলা থেকে সরাসরি আক্ষরিক অনুবাদ করে প্রিপজিশন শেখা যায় না। আপনাকে এর অবস্থানগত বা ডিরেকশনাল ধারণা বা পজিশনাল কনসেপ্ট বুঝতে হবে। অর্থাৎ সে অবস্থাটা বুঝেই কিন্তু প্রিপজিশন ব্যবহার করতে হবে। বাংলা লাইন বাই লাইন মানে করে কিন্তু আমরা প্রিপজিশন শিখতে পারবো না। দেখো এবার কনজাংশন। কনজাংশন মানে কি? সংযোজক অব্যয়। কি সংযোজক অব্যয় মানে কি? দুটো জিনিসকে সংযোগ করা, অর্থাৎ বাক্যের আঠা। কি একটা বাক্যের আঠা মানে কি? একটা বাক্যকে জোড়া লাগানো। কি করা? একটা বাক্যকে জোড়া লাগানো, অর্থাৎ কি দুটি আলাদা শব্দ, বাক্যাংশ বা বাক্যকে জোড়া লাগানোর কাজ করে। কোনগুলো? দেখো কি কি রয়েছে, এন্ড, অর, বাট, বিকজ, অলদো। এগুলো কি একটা? এগুলো হচ্ছে একটা কনজাংশন, অর্থাৎ কি দুটি বাক্যকে একসঙ্গে জোড়া লাগায়। দেখো কি রয়েছে, অ্যানিমাল এন্ড জওয়ান। কি এগুলো সিনেমার নাম? সিনেমার নাম জানেন সবাই, অ্যানিমাল, জওয়ান, তাই তো? তাহলে কি রয়েছে দেখো, অ্যানিমাল, এখানে জওয়ান, এই দুটো যুক্ত হয়ে করেছে এই যে ব্রিজটা, এই ব্রিজটাকে এন্ড, আর এন্ডটা কি? এন্ডাই হচ্ছে কনজাংশন, কনজাংশন বোঝা গেছে? এর কনজাংশন জিনিসটা কি? দুটি আলাদা শব্দ বা বাক্যাংশ বা বাক্যকে জোড়া লাগানোর কাজ করে, সেটি হচ্ছে কনজাংশন। বুঝা গেল? দেখো কি রয়েছে তারপরে, দেখো রেজাল্ট কি রয়েছে, অ্যানিমাল এবং জওয়ান দুটি ভিন্ন নামের মধ্যে সম্পর্ক তৈরি করলো। অ্যানিমাল এন্ড জওয়ান, অ্যানিমাল এন্ড জওয়ান দুটি কিন্তু ভিন্ন নাম, কিন্তু তাদের মধ্যে কি তৈরি করলো? সম্পর্ক তৈরি করলো। কে করলো? এন্ড করলো। এই এন্ডটা কি? এন্ডটাই হচ্ছে কনজাংশন, অর্থাৎ কি দুটি আলাদা শব্দ বা বাক্যাংশ বা বাক্যকে জোড়া লাগানোর যে কাজ করে সেই হচ্ছে কনজাংশন। এবার দেখো অতিরিক্ত অংশ, যেটা কি ইন্টারজেকশন ও আর্টিকেল। ইন্টারজেকশনটা কি? তুমি এখন ধরো এই যে আমাদের টি20 হয়ে গেল ওয়ার্ল্ড কাপ, তাই তো? এবার এমন একটা সিচুয়েশন দেখা যাচ্ছে শেষ মুহূর্তে 1 বলে 6টি রান দরকার এবং 6 করতে পারলে আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করে যাবে। তুমি টিভির সামনে খুব আগ্রহের সঙ্গে বসে রয়েছো, কি হবে খুব টেনশন, একটা বল 6 মারতে পারলে তবে কিন্তু সেই কাপ কিন্তু পাবে না, কিন্তু পাবে না, তাই তো? তাহলে যখন তুমি আগ্রহের সঙ্গে বসে রয়েছো এবং সেই বলটি যখন বোলার বল করলো, তারপরে সঙ্গে সঙ্গে ব্যাটসম্যান যখন চালালো সদরে, একদম একটা বলে 6 রান দরকার, একদম মারার সঙ্গে সঙ্গে বলটি বাউন্ডারির বাইরে কিন্তু চলে গেল এবং সেটি 6 বলে ঘোষিত হলো। তখন তুমি কি ভীষণ টেনশনে ছিলে, সেই সময় তুমি লাফিয়ে উঠবে, বলে হুররে হিপ হিপ এরকম বলে উঠবে। কিন্তু এটা তুমি কিন্তু নিজে থেকে করনি বা প্ল্যানিং করে করনি, এটা কিন্তু তোমার নিজস্ব আবেগ, হ্যাঁ, যেটা কি আটকানো যায় না, সেটা প্রকাশ পেয়ে যায়, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ দেখো কি লেখা রয়েছে, ওই যে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি কি ভেবেছিলাম যে যখন এরকম একটা 6 মারবে আর আমি এরকম লাফিয়ে উঠবো, ওগুলো অটোমেটিক হয়ে যায়। যে আবেগ নিজের মধ্যে কন্ট্রোল হয় না, যেটা প্রকাশ পেয়ে যায় অটোমেটিক, সেটাই হচ্ছে কি? সে ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয়। দেখো কি লেখা রয়েছে, হঠাৎ আনন্দ, দুঃখ বা বিস্ময় প্রকাশ করার শব্দ। গ্রামারে এদের সরাসরি কোনো ভূমিকা নেই, কেবল এক্সপ্রেশন হিসেবে কাজ করে। তুমি একটা কিছু একটা দৃশ্য দেখলে তুমি মনের অজান্তে কিন্তু বলে ফেলা ওয়াও, কেউ একটা কোনো ভালো কাজ করতে বলে ব্রাভো, এটা খুব দুঃখের ঘটনা হলো অ্যালাস, তাই তো? তাহলে কি বুঝলাম, যেগুলো আমরা হঠাৎ আনন্দ বা যে যে মনের আবেগ মানে অটোমেটিক প্রকাশ পেয়ে যায়, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। এবার আমরা পার্টস অফ স্পিচ কি 8টা জানি। দেখো কি লেখা হচ্ছে আর্টিকেল, আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে আর্টিকেল। অঘোষিত
নবম অংশ, হ্যাঁ, যেটা আমরা কিন্তু আর্টিকেল জানি, সরি পার্টস অফ স্পিচ কিন্তু জানি আমরা 8 প্রকারের, কিন্তু এটা কিন্তু আমরা এই পার্টস অফ স্পিচের মধ্যেই কিন্তু ধরে নেব আর্টিকেলটাকে। দেখো প্রথমত হবে 8টি পার্টস অফ স্পিচ বলা হলেও এ এন্ড দা বাক্যের জন্য অপরিহার্য, অর্থাৎ কি এটা সেই নির্দিষ্ট মানে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা কাজ করে। কোনটা? আর্টিকেল বাক্যের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা হিসেবে কাজ করে, তাও এটি একটা বাক্যের একটা অপরিহার্য অংশ। এগুলো মূলত অ্যাডজেক্টিভের একটি বিশেষ রূপ। দেখো কি হয়েছে, এটি কি একটা অ্যাডজেক্টিভের বিশেষ রূপ। উদাহরণ কি এ এন্ড দা, তাই তো, যেমন দা সান, দা গঙ্গা, দা কোরআন, তাই তো, এগুলো কি সব একটা মানে এ এন্ড দা এগুলো কি আর্টিকেল। আর্টিকেল কি একটা বাক্যের জন্য একটা কি অপরিহার্য কিন্তু একটা অংশ। তাহলে এই হচ্ছে 9টা রূপ। এই 9টা রূপ সম্পর্কে আমরা একটা ওভারঅল একটা আইডিয়া পেলাম, তাই তো, ওভারঅল একটা আইডিয়া পেলাম। এবার আমরা এই টোটাল জিনিসটাকে ভালো করে রিভাইজ দেওয়ার পর, হ্যাঁ, আমরা ইন ডিটেইলসে এবার কিন্তু এক একটা পার্ট, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যা আছে পরপর 9টি ভাগে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু শিখবো। এবার দেখো একটু আমরা যেটা একটু প্র্যাকটিস করে নিই, দেখো এবার আমরা কিরকম পারবো। দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট ফ্রুটস। দেখো হি এটা কারণ নামের পরিবর্তে বসেছে, তাই এটা কি হলো, এটা প্রোনাউন হলো। ওয়েন্ট মানে কি একটা যাওয়া, হ্যাঁ, বা গিয়েছিল, হ্যাঁ, তো কি এটা একটা ভার্ব, এটা কাজ। টু দ্য মার্কেট, টুটা কি প্রিপজিশন, দাটা কি আর্টিকেল, মার্কেটটা কি, মার্কেট হচ্ছে নাউন, এবং এন্ডটা কি, এন্ড হচ্ছে দুটি দেখো যুক্ত করেছে, দুটি ফ্রেজ বা দুটি অংশকে কিন্তু যুক্ত করেছে। কি রয়েছে? এন্ডটা কি, এন্ডটা হচ্ছে কনজাংশন। বটটা কি, বটটা হচ্ছে ভার্ব, এবং ফ্রুটসটা হচ্ছে নাউন। তাহলে দেখো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারলাম। তাহলে কি একটা বাক্যের মধ্যে যে অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, সেই ওয়ার্ডগুলোর একটা নির্দিষ্টতা রয়েছে, হ্যাঁ, সেটা নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাই দেখো হিটা কি প্রোনাউন, ওয়েন্টটা কি কাজ করা বোঝালে কি হয়, ভার্ব। তারপরে দেখো কোনটা দিক নির্দেশন করেছে, টু দ্য মার্কেট, কোন দিকে গেছে, দিক নির্দেশন করলে কি হয়, প্রিপজিশন। তাহলে টুটা কি হলো, প্রিপজিশন। দাটা কি আর্টিকেল, মার্কেটটা কি নাউন, এন্ডটা কি সংযোগ সৃষ্টি করেছে, সংযোজক অর্থাৎ কনজাংশন। বটটা কি, বটটা হচ্ছে ভার্ব, এবং ফ্রুটসটা হচ্ছে নাউন। এবার দেখো একটা সেন্টেন্স দেখো, the old tired woman was sitting under a tree and patiently waiting for her husband to arrive। মানে কি একটা ক্লান্ত একটা বৃদ্ধ মহিলা একটা গাছের তলায় বসে বসে, হ্যাঁ, অকাতরে অপেক্ষা করছিল তার হাজবেন্ড বা স্বামীর পৌঁছানোর জন্য। তাহলে দেখো এখানে দাটা হচ্ছে আর্টিকেল, ওল্ডটা কি মানে মহিলাটা কেমন ধরনের মহিলা, বৃদ্ধ বা বয়স্ক, হ্যাঁ, অ্যাডজেক্টিভ তাহলে তার তার গুণটা বোঝাচ্ছে, তার অবস্থাটা বোঝাচ্ছে, অবস্থাটা। তাহলে কি ওল্ডটা কি, তার অবস্থাটা, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ। টায়ার্ড সে ক্লান্ত, এটাও কেমন ক্লান্ত, অ্যাডজেক্টিভ। তারপরে দেখো কি রয়েছে, ওম্যানটা কি নাউন। তারপরে দেখো ওয়াজ, এটা হেল্পিং ভার্ব, ভার্বের মধ্যে পড়ছে, ভার্ব দুই ভাগে শিখেছি আমরা, একটা অ্যাকশন ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। তারপরে দেখো দুটি রয়েছে কিন্তু, তার মানে এই সেন্টেন্সের মধ্যে দেখো সবকিছুই রয়েছে। দেখো প্রথমে দেখেছি দা আর্টিকেল, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, টায়ার্ড অ্যাডজেক্টিভ, ওম্যান নাউন, ওয়াজ এটা হেল্পিং ভার্ব, সিটিং এটা অ্যাকশন ভার্ব, আন্ডারটা কি আন্ডার প্রিপজিশন, এ আর্টিকেল, ট্রি নাউন, এন্ড হচ্ছে কি এন্ড কনজাংশন, পেশেন্টলি এটা অ্যাডভার্ব মানে কেমন ভাবে সে অপেক্ষা করছিল, অকাতরে অপেক্ষা করছিল। তাহলে কি এটা অ্যাডভার্ব। ওয়েটিং এর কি মেইন ভার্ব। ফরটা কি প্রিপজিশন। হারটা কি প্রোনাউন। হার বলতে এখানে কাকে বোঝাচ্ছে, এই যে নামের পরিবর্তে এই ওম্যানের পরিবর্তে কিন্তু হারটা ব্যবহার হয়েছে। হাজবেন্ডটা কি নাউন, টুটা কি প্রিপজিশন, অ্যারাইভটা কি ভার্ব। তাহলে দেখো এই সেন্টেন্সটা আমরা পড়লাম, এবং এই সেন্টেন্সটা পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাদের প্রত্যেকটারই একটা আইডেন্টিফাই রয়েছে বা একটা পরিচয় কিন্তু রয়েছে। সেই পরিচয়গুলো জানার জন্যই আমাদের পার্টস অফ স্পিচকে জানা একান্তই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই সেন্টেন্সটার মধ্যে বুঝতে পারলাম যে একটা ওয়ার্ড কি বা তার পরিচয়টা কি, কোন জায়গায় বসলে তার পরিচয়টা কি পাবে সে,
বোঝা গেল? আর আমরা ডিটেলসে যখন শিখবো তখন আমরা আরো আরো ভালো বুঝতে পারবো। এবার দেখো একটু অন্য দিকে যাই, একটা উন্নত ব্যাকরণের ভয় দূর করো, অ্যাডভান্স গ্রামার। দেখো সবাই ভাবে মডেলস খুব কঠিন কিছু, তাই না? কিন্তু তা নয়। মডেলস কি? শুধুমাত্র এক ধরনের ভার্ব। আসল সত্য এরা আকাশ থেকে পড়েনি, তাই না? আকাশ থেকে এরা পড়েনি। দেখো কি ক্যান, মে, মাইট, শুড, হ্যাঁ, এগুলো বলা হয় মডেল। এগুলো কি বলা হয়? মডেলস বলা হবে, মডেলস। তারপরে দেখো সবাই ভাবে এগুলো মুখস্থ করা অসম্ভব। এগুলো বলতে কোনগুলো? ফ্রেজাল ভার্ব আমরা সকলে পড়েছি, তাই না? দেখো কি জিনিসটা কিচ্ছু নাই, ভার্বের সঙ্গে প্রিপজিশন, ভার্ব আর প্রিপজিশন যুক্ত হয়েই ফ্রেজাল ভার্ব তৈরি হয়। কি তৈরি হয়? ভার্ব এবং ফ্রেজাল ভার্ব যুক্ত হয়েই কি হয়? ফ্রেজাল ভার্ব তৈরি। ভার্ব আর প্রিপজিশন, ভার্ব এবং প্রিপজিশন যুক্ত হয়েই কিন্তু ফ্রেজাল ভার্ব তৈরি হয়। দেখো আসল সত্যটা, দুটি পরিচিত ব্লকের মিলন, মাত্র। যেমন দেখো লুক মানে কি? দেখা বা খোঁজা, সরি এখানে দেখাই ধরো, এটা কি? এটা একটা ভার্ব, কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে আপটা কি? একটা প্রিপজিশন। তাহলে দেখো একটা ভার্বের সঙ্গে একটা প্রিপজিশন যুক্ত হয়ে যে ওয়ার্ডটি তৈরি হয় সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কি সেটা? ফ্রেজাল ভার্ব। লুক আপ, কাম অ্যাক্রস। বুঝা গেছে? এবার তোমাদের একটা কাজ হচ্ছে, ক্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, হ্যাঁ, ক্লাস 8 এর দেখবে ইংলিশ হাইলাইট একটা গ্রামার বই পাওয়া যায়। সেই গ্রামার বইয়ে একদম সম্পূর্ণ যতটা ভার্ব রয়েছে, বেশিরভাগ যেগুলো দরকার সেই ভার্বের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। অর্থাৎ কি? একটা V1 পাস্ট ভার্বের, যে কোনো একটা ভার্বের মানে V1 ফর্মটা, পাস্ট ফর্মটা এবং পাস্ট পার্টিসিপলটা, অর্থাৎ আমরা যেটা সহজ ভাষায় জানি V1 V2 V3, হ্যাঁ, এটা কিন্তু লিস্টে খুব সুন্দর করে দেওয়া আছে। সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, কারণ ভার্ব ছাড়া কিন্তু টেন্স আমরা বুঝতে পারবো না। বুঝা গেছে? তাহলে কি কোথায় পাবো? ওই যে ক্লাস 8 এর হাইলাইটস বইয়ে দেখবে, হ্যাঁ, গ্রুপ ভার্ব অপশনে আছে, ওই কন্টেন্টে আছে, এবং ওখানে ওই V1 V2 V3 যতগুলো আছে সবগুলো পুরো একবারে যদি আমরা কনসেপ্ট একবার ভালো করে মুখস্থ করে নিই তাহলে কিন্তু ভার্ব আমাদের খুব সহজ জিনিস হয়ে যাবে। আর স্যার ফ্রেজাল ভার্বটা কোথায় পাবো? ফ্রেজাল ভার্বটা পাবে তুমি ক্লাস 9 10 এর দেখবে হাইলাইট বই আছে, ক্লাস 9 10 এর হাইলাইটস বই রয়েছে। সেই ক্লাস 9 10 এর হাইলাইটস বইয়ে ফ্রেজাল ভার্ব রয়েছে। সেই ফ্রেজাল ভার্বটা পড়লেই মোটামুটি কাজ চলে যাবে। তাহলে বুঝলাম? এবার এই এতক্ষণ ধরে যে শিখলাম, সে শিখলাম কেন? আমরা একটা বাক্যের কেন শিখলাম? একটা বাক্যের যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো কি, তাদের পরিচয়টা কি, সেটা জানার জন্য কিন্তু শিখলাম। এবার এইটা আরো কিভাবে ইমপ্রুভ করব, তাই না? দেখো কি বলেছে, আজই যে কোনো একটা ইংরেজি বই বা মানে তোমাদের বাড়ির কাজ, এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কি থাকবে? এটা হোমওয়ার্ক থাকবে। আজই যে কোনো ইংরেজি বই বা খবরের কাগজ হাতে নাও, হ্যাঁ, নিয়ে সেখানে 10টি শব্দ বেছে নাও এবং তাদের পার্টস অফ স্পিচ চিহ্নিত করার চেষ্টা করো। দেখো তোমার সামনেই যে তোমার সামনে যে কোনো ইংরেজি বই আছে সেটা হাতে নাও, হ্যাঁ, বা কোনো একটা খবরের কাগজ রয়েছে সেটা হাতে নাও এবং 10টা যে কোনো ওয়ার্ড নির্বাচন করো, এবং ওয়ার্ড নির্বাচন করার পর সেগুলোকে পাশে লেখো। এটা কি? মানে এই ওয়ার্ডটা এই পার্টস অফ স্পিচের এই ভাগ, তাদের পার্টস অফ স্পিচটা চিহ্নিত করো। বোঝা গেল? অর্থাৎ তুমি কি করো, তোমার 10টা যে ওয়ার্ড, সেই 10টা ওয়ার্ড তোমার মন মতো যে কোনো 10টি ওয়ার্ড লেখো এবং তাদের পাশে সেই কি পার্টস অফ স্পিচের কোন ভাগটা সেটা কিন্তু লেখো। লিখে কিন্তু কমেন্টস অবশ্যই জানাবে। তুমি কিন্তু মানে নিজে খাতাতেও প্র্যাকটিস করতে পারে। আবার তুমি যদি মনে করো যে কমেন্টসে আমি লিখবো, তাও তুমি কিন্তু লিখতে পারো। তুমি কমেন্টসেও লেখো 10টা ওয়ার্ড লেখার পরে এবং তারা পার্টস অফ স্পিচের কোন ভাগটা তাদের পাশে সেগুলো লেখো, দিয়ে কমেন্টসে অবশ্যই জানাবে। বুঝা গেল? দেখো তারপর ক্লিয়ার হয়েছে। একবার ইংরেজির এই ম্যাট্রিক্স দেখতে শিখলে গ্রামার আর কখনোই আপনার কাছে কঠিন মনে হবে না। আপনি সম্পূর্ণ প্রস্তুত। তাহলে কি এই যে পার্টস অফ স্পিচটা যদি সম্পূর্ণ ভালোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কি গ্রামার আর কি হবে না, আমার কাছে কখনোই কঠিন মনে হবে না। হ্যাঁ, এখন যা শিখলাম তোমরা খুব সুন্দরভাবে শিখলে, আশা করছি খুব সুন্দরভাবে শিখেছো। হ্যাঁ, অতএব শেখার পরে এবং আরেকবার রিভাইজ দেওয়ার পরে আমার যেটা মনে হয় একটা কথা, আপনি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত পার্টস জিনিসটা কি সেটা একটু হলেও বোঝার জন্য।
থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। এগুলো কিন্তু আমাদের মানে ইংলিশ যে ডিটেলসটা মানে এটা কিন্তু আর প্লেলিস্টে থাকবে না, এটা কিন্তু প্লেলিস্টে শুধুমাত্র বেসিক অফ ইংলিশ যে প্লেলিস্টটা, ওখানে শুধুমাত্র বেসিক অফ ইংলিশটাই আছে, এটা কিন্তু অন্য প্লেলিস্টে অ্যাড হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং পাশে থাকবে, আর কমেন্টসে জানাবে কিন্তু কেমন হয়েছে ক্লাসটা, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।